এই ফ্রেমটা দেখলে আবার কিন্তু মানে ধরেন যারা কনটেক্সট দেখে না, শুধু ফ্রেমটা দেখলে কিন্তু মনে করবে না এটা তো লিগ্যাল পেনাল্টি। দেখার পরে আমি মানে আমার মনে টিভি বন্ধ করে দিতে চাইছিলাম আমি। এমন টাইমে হঠাৎ করে হ্যারিকেনের এই যে গোলটা মানে রিয়েলি মানে আই অ্যাপ্রিশিয়েট হিম। ফাইনালের আগে আমরা 2টা ফাইনাল দেখতে পারি, ফাইনালটা ইন্টারেস্টিং হবেই না যদি সবকিছু ইভেন্টলি আগায়। তাহলে আমরা সেমিফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল দেখবো এবং স্পেন ফ্রান্স দেখতে পারি। আমি চাই না কোনো ধরনের আলঝাল কিছু লাগুক। রেগুলেশন টাইমে 4 মিনিটের মতো বাকি ছিল, হয়তো এক্সট্রা টাইমে আরো 5 মিনিট, 4-5-9 2-0 গোলে এগিয়ে থাকা সেনেগাল শেষ পর্যন্ত ম্যাচটা 3-2 গোলে বেলজিয়ামের কাছে হেরেছে। আমি ঠিক জানি না এই বুড়া বেলজিয়ামকে নিয়ে কার কত মনের মধ্যে প্রত্যাশা ছিল। 2018 জাপানের ম্যাচ নকআউটে যদি মনে করে থাকেন দেখেন, জাপান 2-0 লিডে ছিল, পরবর্তীতে সেই গোলটা 3-2 সেই ম্যাচটা জাপান 3-2 হেরেছিল এবং একটা বিখ্যাত লোকের নাম আমার এখনো মনে আছে, তার গোলটা আমার চোখে লেগে আছে, তার নাম হচ্ছে নাসের শাডলি। তারই সেই 3 নাম্বার গোল এবং জাপানের স্বপ্নভঙ্গ। এবারও ব্রাজিলের সাথে জাপানের একই রকম স্বপ্নভঙ্গ হয়েছে, বাট মানে বেলজিয়াম টিমটা সেনেগালকে যেভাবে হারিয়েছে তখন মনে হয় যে হ্যাঁ মানে বিশ্বকাপ জিন্দা হ্যাঁ, বিশ্বকাপ বেঁচে আছে এখনো। এবং একটু কেমন জানি আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখছি, ডিফারেন্ট টাইম জোন, মানে ভোর রাতে খেলা, সকালে খেলা, সব কিছু মিলিয়ে একটা কেওস। বাট কেওসের মধ্য থেকেও ফুটবল থেকে যদি আপনি কিছু বের করতে চান বা আপনি যদি একজন নিখাদ ফুটবল প্রেমী হন, তাহলে ওয়ার্ল্ড কাপটা আপনার জন্য। স্বাগত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। হাসান মাহদি আপনাদের সাথে আছি এবং আমার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য মানে তারা এনালাইসিস করে আমাকে জানাবেন, আমাকে শেখাবেন। আমাদের সাথে আছেন আহমেদ বিন পারভেজ, তিনি স্পোর্টস অ্যানালিস্ট। আহমেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এবং আমাদের সাথে লেজেন্ডারি স্টপার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ভাই আছেন। কায়সার হামিদ ভাই, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। কায়সার হামিদ ভাই ব্রাজিলের বড় ভক্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেমনে বুঝলাম? এমনি বুঝি কায়সার ভাই, আমরা এগুলা বুঝতে তেমন বিশেষ কোনো মানে রকেট সায়েন্স জানা লাল কুর্সি দেখা নাকি? লালের সাথে ব্রাজিলের কোনো সম্পর্ক নেই, ও তো কোনোদিন লাল রং পরেই নাই ব্রাজিল। সে পরে যেটা হচ্ছে হলুদ, ক্যানারি হলুদ, মানে ক্যানারি ইয়েলো যেটা, আর নাইলে কি পরে এবার ব্লু এন্ড ব্ল্যাক এর একটা শেড পড়ছে আর কি। সো কায়সার হামিদ ভাই, ওভারঅল ওয়ার্ল্ড কাপটা আপনার কাছে কেমন লেগেছে? আমি স্পেশালি সেনেগাল এবং বেলজিয়াম ম্যাচটা দিয়ে ইন্ট্রোটা দিলাম। আমি তো ধরেই নিয়েছি যে এই ম্যাচটা সেনেগাল 2-0 অনায়াসে জিতবে। একটা গোল হয়তো বেলজিয়াম দিতে পারে, একদম শেষ মোমেন্টে গিয়ে নাও দিতে পারে। মানে আমি আসলে তোমার সাথে একমত। 2 গোল হওয়ার পরে আমি ভাবছি যে বেলজিয়াম মানে এত স্ক্যাটার্ড খেলছে, স্পেশালি ডিফেন্স লাইনটা, মনে হচ্ছিল মানে আমি বুঝলাম না এরকম একটা টিম যে এত বাজে ডিফেন্স লাইন। আমি মানে তারা যদি তারা 3-4 গোল দিয়ে দিত মানে সেনেগাল, তাও অবাক হওয়ার কিছু থাকতো না। যাই হোক 2 গোলে আগে রয়েছে, কিন্তু সেনেগালের একটা জিনিস কি, ওই অভিজ্ঞতার কাছে হয়তো কিছু মার খাইছে। মানে তারা ওই 2 গোল রাখতে চাইছে লাস্টে দিয়ে, হঠাৎ করে তখনই চাপ সৃষ্টি হয়েছে বেলজিয়ামের। মানে জাপান 1 গোল রাখতে চায়, মানে চাপ সৃষ্টি হয়ে যায়। সেনেগাল তো 2 গোল আই থিংক সিকিউর, এটা তো সিকিউর হ্যাঁ। এবং মানে আমি তো একটু আগে বলবো তারা যদি 3-4 গোলও দিত সেই অবাক হওয়ার কিছু ছিল না। মানে ওই যে প্লেয়ারটার নাম কি জানি, শুয়ে যে বারে লাগলো, শুয়ে চেষ্টা করলো যে ইসমাইলি সার, ওইটাও তো ধরতে গেলে আমি ভাবছি ওইটাও গোল, মানে ওটা গোল অলমোস্ট হয়ে গেছিল, মানে বারে লাগছে মনে হয় 2টা বল। তো মানে একদম ইজি উইন ছিল তাদের জন্য। এবং আমি আশ্চর্য হয়ে গেছি, মানে আমি লুকাকুর কথা বলছি, সে গত বিশ্বকাপে ভালো ফর্মে ছিল, এবারও সে 2 খেলায় 2 গোল দিছে জাস্ট অভিজ্ঞতা দিয়ে। মানে লুকাকুকে এখন যে হিসেবে দেখি পারভেজ, লুকাকুকে আমরা তার প্রাইম টাইম দেখেছি। লুকাকু ওয়ান অফ দ্য, মানে তার সময়ের ওয়ান অফ দ্য ট্যালেন্টেড স্ট্রাইকার, কিন্তু তার ট্যালেন্ট খুব একটা বেশি মাঠে দেখা যায় নাই। মানে চেলসির ফ্লপ সাইনিং, আমি যদি ভুল না করে থাকি 80 মিলিয়ন পাউন্ড তার দামে তাকে মনে হয় সিরিয়া থেকে আবার চেলসি কিনে এনেছিল। আগে একবার ইন্টারমিলান থেকে, আগে একবার ইংলিশ কোন লিগে চেলসিতে ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডে ছিল। মানে সে কিন্তু সামহাউ বিগ ক্লাবে খেলেছে এবং তার পটেনশিয়াল নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠে নাই। মানে জেনারেশনের অন্যতম বড় ট্যালেন্ট, কিন্তু সেই ট্যালেন্ট আমরা দেখি নাই। বাট তিনি কি ভাগ্য নিয়ে এসছেন, যখনই গোলের দরকার পড়ে এই ভদ্রলোক মাঠে নামেন, 30 সেকেন্ডের মধ্যে গোল হয়ে যায়, 2 মিনিটের মধ্যে গোল হয়ে যায়। 86 মিনিটে তিনিই প্রথম গোলটা করেছেন, মানে যখন পিছিয়ে ছিল 2-0 গোলে সেনেগালের বিপক্ষে। বাট আলোচনা হচ্ছে এই ম্যাচের একটা পেনাল্টি নিয়ে, এটা নিয়ে মানে এই পুরা ওয়ার্ল্ড কাপে একাধিক লিওনেল মেসির এগেইনস্ট একটা রেড কার্ডের হিসাব, একই রকম ওকেশনে অন্য মানুষকে ফাউল দেওয়া হয়েছে, কার্ড দেখানো হয়েছে। জার্মানির একটা পেনাল্টি নিয়ে বিতর্ক আছে, পেনাল্টিটা বাদ হয়েছিল। এবং গতকালকে সেনেগালের সাথে সেনেগালের মানুষজন তো এটা
কোনোদিনও মানে ভুলতে পারবেন বা মানতে পারবেন না যে এই ধরনের একটা কাহিনী হয়েছে, এবং যেটা অনেক এক্সপার্টরাই বলছে যে এটা তো আসলে প্লেয়ারটা বেসিক্যালি কামতে কামতে হ্যাঁ তার যে মানে সে চিন্তাও করে না। আমি যেহেতু ডিফেন্ডার, আমি একটু ইন্টারেক্ট করি, আমি তো ডিফেন্সে খেলছি। রাইট যখন একটা বলের জন্য একটা বল মাইনাস হতেছে, আমি বলটার জন্য যাব, তো পিছন থেকে যদি কোনো প্লেয়ার আসে, হ্যাঁ কোনো ফরওয়ার্ড আইসা আমাকে যদি ধাক্কা দেয় বা আমার লাগে, সেটা অ্যাকচুয়ালি কোনো রেফারি পর্যন্ত ফাউল দেয় নাই। মানে তো আমি যেটা আমার দৃষ্টিকোণ থেকে যে এটা সে হয় নাই। কিন্তু বলের জন্যই গেছে, বলের জন্য সে ওই পিছনে ম্যান খেয়াল করে না। যদি এরকম হইতো যে পিছনে ম্যানটারে আমি কনি মারলাম অথবা পা দিয়ে একটু ইয়ে ধাক্কা, সেটা না, সে কিন্তু টোটালি রান করছে বলের জন্য। এই জন্য তার ভিতরে এতটা খারাপ লাগছে, সে মাঠে যখন পেনাল্টি মারার আগে সে যে পড়েছিল, মানে সে অবাক হয়ে গেছে, আমি কি করলাম, এটা কেমনে পেনাল্টি হয় নাকি না, ইমোশনাল একটা জায়গা তো ছিলই, বাট আমরা যখন চিন্তা করি যে একটা পেনাল্টি ডিসিশন যেটা অন ফিল্ডে রেফারি প্রথমে পেনাল্টি দেন নাই, না ভিআর এ যখন তাকে চেক করতে বলা হচ্ছে এবং সেই পেনাল্টি সিদ্ধান্ত নেওয়ার জন্য 6 মিনিটের মতো সময় সময় লাগছে, নষ্ট হয়েছে। এইটা কিন্তু দেখেই বোঝা যায় যে প্রবাবলি বেনিফিট অফ অন্যান্য কোনো সময় রেফারির যে অনফিল্ড ডিসিশনটা সেটাই মেবি রেফারি স্টিক করতে চাচ্ছিলেন, মানে তার ইগোতে ছিল এটা যে হ্যাঁ, যে আমি আমি দিয়েছি, একটা আমি ডিসিশন রাখবো। দিয়ে ফেললাম। ভিআর বারবার সামহাও বিভিন্ন ফুটেজ দিয়ে কনভিন্স করার চেষ্টা করতেছে যে দেখো বলে কিন্তু ডিফেন্ডারের পা একবার মুহূর্তের জন্য লাগে নাই, ডিফেন্ডার যখন পাটা ঘুরাচ্ছে তার পাটা অ্যাকচুয়ালি ওই ফরওয়ার্ডের পায়ের মধ্যে লেগে গেছে, টিলিমেন্সের পায়ে। বাট কায়সার ভাই একেবারেই সঠিক যে ওইটার আগের 2-3টা ফ্রেম দেখলেই মানুষজন বুঝতে পারতো যে ইস্যুটা কোথায়। সে যখন অলরেডি শুয়ে যাচ্ছে বলটাকে ক্লিয়ার করার জন্য, তখনও কিন্তু টিলেমেন্স সিনেই নাই, রাইট পাটা তিনি আনতেছেন, সেই সময় টিলেমেন্স তার সামনে এসে তার পাটাও বসায় দিলেন আর কি, তিনিও বলের জন্য গেলেন। কিন্তু মানে এই জায়গাটা আনফরচুনেট সেনেগালের ডিফেন্ডার, কারণ তিনি যদি দেখতেন যে কেউ আছেন তাইলে তো বোঝা যেত একটা ইন্টারন্যাশনাল ট্যাকেল, তিনি তো দেখতেই পাননি যে কেউ আছেন কিনা, সো তিনি বলের জন্য গিয়েছেন। বাট ওই যেই ফ্রেমটা ধরা হলো যেখানে হচ্ছে তার পাটা ওই টিলিমেন্সের পায়ের পেছন থেকে তিনি অ্যাটাক করছেন এবং বলে কোনো টাচ নাই, এই ফ্রেমটা দেখলে আবার কিন্তু মানে ধরেন যারা কনটেক্সট দেখেন শুধু ফ্রেমটা দেখলে কিন্তু মনে করবে না এটা তো লিগ্যাল পেনাল্টি, মানে রুলস তাই বলে যে বলে টাচ নাই এবং ইউ হ্যাভ টেকেন অন দ্য ফরওয়ার্ড বা যে হচ্ছে অপোনেন্ট প্লেয়ার। সো ওই দিক থেকে আমার মনে হয় রুল বুকের জায়গা থেকে এটা পেনাল্টি হয়, কিন্তু রেফারিরও যে সিদ্ধান্ত সেটা সঠিক, কারণ তিনি তো কনটেক্সটটা দেখেছেন ওভারঅল। ওই একটা ফ্রেম দেখলে আপনার অনেক কিছুই মনে হবে যে ভিনিসিয়াস জুনিয়রের একটা গোল কিন্তু ডিসঅ্যালাউড হয়েছিল, সেখানেও কিন্তু রেফারির ডিসিশনটা আই ফেল্ট ওয়াজ রাইট, কিন্তু ভিআর এর কারণে সেটাকে আবার উল্টাই দিল, এটাকে ফাউল কনসিডার করা হলো। সো এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল, বাট আমি বলবো যে বেলজিয়াম গট ভেরি লাকি, অনেক লাকি তারা এই পেনাল্টিটা পাওয়াতে। এই ম্যাচটা তারা 120 মিনিটসের মধ্যে শেষ করে ফেলছে। যদিও আমি বলবো যে বেলজিয়াম হ্যাড গুড চান্স যদি পেনাল্টিতে যেত, হ্যাঁ সো ওইটা ছিল, বাট ওভারঅল ম্যাচে যদি আমি গোলকিপারের পারফরমেন্স দেখি তাহলে মানে ওর নাম কি, লিওনেল এমপাসি, লিওনেল এমপাসি ওয়াজ ভেরি সলিড, মানে আমার কাছে মনে হয়েছে। বাট থিবো করতো এই জায়গাটায় অ্যাডভান্টেজ বেলজিয়ামের থাকতো। কায়সার ভাই, এই যে একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ভিএআর দিয়েও কোনো ধরনের কনফিউশন কাটছে না, বরঞ্চ ভিএআর আরো ক্লামজি করে ফেলছে এই এবং অনেকেই বলছে যে একটা খুবই পক্ষপাতিত্বমূলক একটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখছি, স্পেশালি কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে। এটা একদম লিওনেল মেসিকেও যে ছেড়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা তা না। এখন হচ্ছে কি, প্রতিটা ওয়ার্ল্ড কাপে আসে নীতিমালা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখন ভিআরে আমার মনে হয় যে এখানে শুধু একটা রেফারির উপরে ডিসিশনটা না নিয়ে এখানে হয়তো 2-3 জন তার সাথে অন্তত হেল্পিং এর 2 জন থাকা উচিত ছিল, যে সম্মিলিত একটা ইয়ে নেই। একজনের মিস্টেক হইতে পারে, বাট 3 জন যখন কনসাল্ট করে সেটা নাও হইতে পারে। তো এটা ফুটেজ দেখানো হয়েছে, এতগুলো অ্যাঙ্গেল দেখানো হয়েছে, রেফারি গিয়ে একা দেখতেছে, এটা সে ডিসিশন নিচ্ছে, ঠিক আছে তুমি রাখো না 2 জন, সমস্যাটা কি? রাখলে তো কোনো ইয়ে নাই, তাহলে মিস্টেকটা হয় না। অনেক কিছু নিয়ে ভিআর যখন আপনাকে সাজেস্ট করছে তুমি দেখো, যদি পেনাল্টি না দিয়ে থাকেন সাজেস্ট করে তুমি দেখো, তার মানে হচ্ছে তোমার সিদ্ধান্তের এগেইনস্টে চ্যালেঞ্জ করার জন্য এটা দেওয়া হয়েছে। আর যখন আপনি দিয়েছেন, যখন আপনাকে আবার বলে যে তুমি দেখো, তার মানে হচ্ছে আপনি যেটা দিয়েছেন সেটার এগেইনস্টে চ্যালেঞ্জ আছে। সো এই ব্যাপারটা হচ্ছে ভিআর তখনই সাজেস্ট করা হয় যখন সিদ্ধান্তটা নেয়ার জন্য আর একটু বেশি ফার্দার চেক করার ব্যাপার থাকে। তো ভিআর একটা জিনিস কি, অনেক সময় রেফারি ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, একটা ভুল সিদ্ধান্তের জন্য একটা টিম অনেক আগে আমরা দেখেছি বাদ হয়ে যায়। যেমন এই ভিআরটা যদি আপনি মনে করেন ওই যে ম্যারাডোনার একটা গোল বলতেছি, ওই সময় যদি এরকম প্রযুক্তি হ্যান্ড অফ গড, মানে সেও তো হাতেই লাগছে, ওকে যতবার প্রশ্ন করা হয়েছে বা এটা আমার হাত না, হ্যান্ড অফ গড। এখন তার হাতটা কি আসলে বল হাতে লাগছে না, বা এটা
এখনকার ক্যামেরা হইলে সেটা ইয়ে হইতো, না কিন্তু এখনকার ওইখানে তো ওই ফুটেজ তো ইউটিউবে আমরা যতবারই দেখেছি তো এটা হাত দিয়েই লেগেছে, এবং এটা মাথার সাথে হাতের কানেকশন মানে নাই খুব মানে এত একটা। কাছে হাত হ্যাঁ, যে মানে সে হাত না মাথা, এটা তো এই জন্য মারাদোনা কিছু কিন্তু স্মার্ট এনাফ, মানে উত্তরটা এইভাবে দিয়েছে, মিথ্যাও বলে না, এবার এমন একটা শব্দ বলে দিয়েছে যে যেখানে আসলে বলার কিছু নাই। ফার্দার কি চ্যালেঞ্জ করবে, কেউ কি বলবে, ইটস দ্য হ্যান্ড অফ গড। Hand of God, right. আর সবচেয়ে আসছে যে এই যে 8টা-10টা ক্যামেরা, প্রত্যেকটা ক্যামেরার মধ্যে মানে ওরা মাথায় না হাতে, এটা আসলে এত কনফিউজ মানে বাট কনফিউজিং আসলে ওয়ার্ল্ড কাপটা। তবে আরেকটু কনফিউজিং আমার কাছে লেগেছে এবিপি, সেটা হচ্ছে আরেকটা দেখলাম কোন টিমের সাথে অফসাইড, যে অল্প একটু টো ঢুকে গেছিল। হ্যাঁ দুই তিনটা এরকম ইনসিডেন্ট দুই তিনটা হয়েছে, খুবই মার্জিনাল। খুবই মার্জিনাল এটা, মানে রিয়েলি মানে যাক, তারপরে মানে এই পুরো ওয়ার্ল্ড কাপে প্রযুক্তির কিছু ব্যবহারের কারণে কিছু কিছু দল তো আবার বেঁচেও যাচ্ছে। মানে না অ্যাবসলিউটলি, এবং আমার মনে হয় যে রুলস তো বানানো হয়, এবং এখন অনেকেই বলছেন যে এত বেশি টেকনোলজির কি দরকার আছে কিনা একটা ফুটবল ম্যাচে, খেলার ফ্লো নষ্ট হয়ে যায়, রেফারি যে সিদ্ধান্ত দিচ্ছেন তিনি তার কনফিডেন্স হারিয়ে ফেলছেন অনেক সময়, যে না আমার কাছে এই 50-50 কলটা মনে হচ্ছে এরকম, কিন্তু আবার ভিআর আমাকে বারবার চেক করতে বলছে। ধরেন একটা নখ বেরিয়ে গেছে, ওই দাগটা লেজার দিয়ে টেনে হ্যাঁ, দেখানো হচ্ছে যে দেখানো আপনি হচ্ছে কিন্তু অফসাইড। তো offside। এত ক্লোজ কল, এই ব্যাপারগুলো একটু সমস্যা তৈরি করে, বাট রুলস আর রুলস। এখন অনেক ক্ষেত্রে তো বড় বড় অফসাইডের ঘটনাও আসলে পার পেয়ে গেছেন অনেকে। একদম ভিআর থাকাতে যেটা হয়, অন্তত এই ব্যাপারগুলো অ্যাভয়েড করা যাচ্ছে আর কি। নখের গুলাও ধরা পড়ে যাচ্ছে, বাট বড় বড় অফসাইড গুলো আসলে ধরে ফেলতে পারছে ইজিলি মানুষজন। এটাই আর কি, যেমন কালকে যে রেড দরকার, আমার মনে হয় দরকার। রেড কার্ডটা যেটা দিচ্ছে ওই যে অ্যাঙ্কেলের উপরে যে পাড়াটা, এটা যদি ভিআর না থাকতো, হ্যাঁ, কোনটা যে মানে- ইউএস এর হ্যাঁ, game, US ওইটাতেই আমি আসতাম। ওইটাতে আমি আসতাম যে ইউএসএ ফুটবল টিম আসলে মরিসিও পচেত্তিনোর দল আসলে যেই রকম খেলছে এই ওয়ার্ল্ড কাপে, আমি যদি অ্যাজ এ ফুটবল লাভার আমি খেলা দেখতে বসে আমার যেই দলের খেলা দেখে শান্তি লাগে, ফ্রান্স নাম্বার 1, হ্যাঁ। ইউএসএ হচ্ছে সেকেন্ড এই ওয়ার্ল্ড কাপে। কি চমৎকার অ্যাটাকিং ফুটবল, কখনোই মানে অ্যাটাকের বাইরে যায় না তারা, মিডফিল্ড, ফ্ল্যাঙ্ক, লাইন সব জায়গায় খুবই চমৎকার। তো এই দলের মেইন আশ্চর্য হয়েছিলাম যাকে দেখে যে না এই ওয়ার্ল্ড কাপে একটা নতুন তারকার জন্ম হচ্ছে, সেটা হচ্ছে এই বালুগুন, বালুগুন যেই হোক, ফ্লোরান বা কি নাম, ফোলারিন ফোলারিন, রাইট, ফোলারিন বালাগুন যেই হোক, ও খুবই চমৎকার খেলছিল। কালকে গোলও করেছে, গোল করার পর একটা রেড কার্ড, এবং এই রেড কার্ডটা ইউএসএ কে 10 জনের দলে বানানোর পরেও তারা আরেকটা গোল করেছে পরে, 2-0 ম্যাচটা জিতেছে। এখন যে পরবর্তী 2টা ম্যাচ তো খেলতে পারবে না বালাগুন। এখন এই ইউএসএ তার অ্যাবসেন্সে কতটুকু এই 2টা পরবর্তী ম্যাচগুলি খেলে সেটাও একটা দেখার বিষয় আছে। তবে দে আর প্লেইং গুড ডেফিনেটলি। তাদের আমি যতটুকু ধারণা, অন্তত মানে যে এখন যে খেলাটা খেলছে, আমি আশা করি তারা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার মতো টিমের পরে, হ্যাঁ সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার টিম। আহমেদ বিন পারভেজ, এই যে গোটা ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম এটা 3টা আয়োজক দেশই নকআউটে এসছে। আগে তো যেমন ধরেন 2010 ওয়ার্ল্ড কাপ ছিল হচ্ছে সাউথ আফ্রিকায় গ্রুপ পর্ব থেকে আউট, কাতার 2022 গ্রুপ পর্ব থেকে আউট, এরকম যেই দেশ, জার্মানি, ইতালি, ইংল্যান্ডের কাহিনী আলাদা। ইউএসও 1994 এরা তো অ্যাট লিস্ট নকআউট রাউন্ডে এক ধাপ গিয়েছিল, রাইট। তো সবকিছু মিলায়ে এই ওয়ার্ল্ড কাপ অন্তত হোস্টরা খুব ভালো করছে। ইউএস এর যখন 64 মিনিটে মনে হয় বালাগুন আপনার লাল কার্ডটা পেয়েছে, তারপরে 10 জনের দল নিয়েও ম্যাচটা 2-0 বের করে নিয়েছে। এই জিনিসটা আপনার কাছে একটু আমি অবাক হয়েছি, আমার কাছে মনে হয়েছিল যে গোলটা শোধ হয়ে যাবে। বসনিয়ার আসলে যেই ফুটবল কোয়ালিটি দেখলাম, মানে তারা প্রথমে তো সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের মেইন ম্যান জেকোকে তারা স্টার্ট করাবে। মানে সাধারণত আগের ম্যাচগুলোতে দেখেছি তাকে বেঞ্চ থেকে নামাতে অ্যাজ এন ইম্প্যাক্ট। তাকে গতকাল শুরু থেকে স্টার্ট করানোর যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে ওই তো 60 অ্যারাউন্ড মিনিটস পরে তাকে আর খেলানো যাচ্ছে না, তাকে সাব অফ করতে হবে। সো তাদের মেইন থ্রেটটাকেই তারা সাব অফ করতে বাধ্য হলো। বাট ইউএস এর বেস্ট পার্ট যেটা, যে আপনি বালোগুনের কথা বলতে পারেন, পুলিসিকের কথা বলতে পারেন, টাইলার অ্যাডামস, ম্যাকেনিদের কথা বলতে পারেন, বাট তারা একটা টিম হয়ে খেলে। মানে যেই পজিশনে আছে তারা খুব ফ্লেক্সিবল।
শুরু করেছিল ইউএসএ কিন্তু 3 at the back দিয়ে, হুম। দুজন উইং ব্যাক খেলেছেন, সার্জিনিও ডেস্ট আর হচ্ছে আপনার ওদিক থেকে রবিনসন। উইং ব্যাকই খেলে না, আমার তো হ্যাঁ। ওকে মনে হচ্ছে একদম আউট এন্ড আউট রাইট উইঙ্গার Right winger খেলেছে, রাইট উইঙ্গার হ্যাঁ। খেলেছে, বার্সেলোনাতে 2 বছর খেলেছে, Right. ওকে খুব কাছ থেকে দেখেছিলাম যে ও হচ্ছে- খেলতোই হচ্ছে রাইট ব্যাক, হ্যাঁ রাইট উইং ব্যাক খেলতো, Wing back. পরে যেত মানে যথেষ্ট, কিন্তু না ওইখানে দানি আলভেস খেলেছিল বলে ওই জায়গায় ওই পছন্দ কাউকে আর জীবনেও লাগবে না, দানি আলভেস খেলেছিল এই Right. পজিশনে। এই পজিশনে তাকে রিপ্লেস করা খুব টাফ, বাট এই যে ডেস্ট এবং রবিনসন তাদের অ্যাবিলিটি অন দ্য বল, তাদের যে ক্রসিং অ্যাবিলিটি, তাদের অ্যাসিস্ট করার অ্যাবিলিটি খুবই ভালো, আর এনার্জিটা খুবই পজিটিভ আর কি। আপনি 10 জনের টিমে পরিণত হওয়ার পর কিন্তু যে কোনো টিমই ওই 1-0 লিডটা হয়তো ধরে ধরে রাখার রাখার চেষ্টাই বাট করতো। ইউএসএ উল্টোটা করেছে। তারা আসলে তখন দেখা গিয়েছে তারা সামনে কিন্তু আর কম্পেনসেট করেনি, বালুগুন চলে গেছে তার মানে এই না যে তারা একটা ডিফেন্ডারকে সাব করে বা একটা এক্সট্রা ডিফেন্ডার আনবে, সেটা করেনি। তারা 3 at the back এর জায়গায় একজনকে পিছনে Four করে ফোর করে করে দিয়ে সামনের হ্যাঁ। পুরা সেটআপটা ঠিক মিড ব্লক, রেখেছে। উপরের মিড ব্লক করা শুরু করে দিয়েছে। সো যেই ফ্রি কিকটাও আসলো ওখানে আমি বলবো যে বসনিয়ার কিপার কুড হ্যাভ ডান বেটার। Right. টিলম্যানের যে ফ্রি কিকটা ছিল হুম। ভালো ফ্রি কিক, আসলে ওয়ালের উপর দিয়ে মারাটা ডিফিকাল্ট, বাট তাও সেটা মেরেছে। এন্ড আই থিঙ্ক ইউএসএ ক্লিন শিটটা অ্যাটলিস্ট ডিজার্ভ করে, কারণ বসনিয়ার থেকে আমি যেই থ্রেট এক্সপেক্ট করছিলাম 60 মিনিটসের পর ধারে কাছে যাইতে পারে না, নাই। জেকো চলে যাওয়ার পরে সেই ইনসাইসিভনেসও দেখি নাই। বাট ইউএস এর জন্য খুব ইজি না পথটা, আমার মনে হয় তারা নেক্সট ম্যাচটাই আসলে বেলজিয়ামের সঙ্গে খেলবে রাউন্ড অফ 16। এবং বালুগুন থাকলে আমি 100% মানে আমি এখনই প্রেডিক্ট করতে পারতাম যে এই বেলজিয়ামকে থাকবে 2-0 USA গোলে মানে অন্তত পক্ষে 2-0 হইতো, কিন্তু বালুগুন না থাকা ডেফিনেটলি এটা একটা বড় সেটব্যাক ইউএস এর জন্য। আমি জানি না ওকে রিপ্লেস করার প্লেয়ার আসলে এই দলে নাই। টাফ পাপি নামের একটা প্লেয়ার ছিল, পাপি না পেপি, এখনো হ্যাঁ যে ওকে team আছে, খেলানো হচ্ছিল, বাট হ্যাঁ। ওই যে বালুগুন তো মাঝখানে ওই এক্স ফ্যাক্টরটা নাই। খেলেন, ও ইজ নট আ প্রপার স্ট্রাইকার। এখন Right. পুলিসিককে হয়তো কিছু করতে হবে প্রমিনেন্ট, কারণ পুলিসিক আবার স্টার্ট করা শুরু করেছে লেফট উইং থেকে। সো এটা একটা পজিটিভ যে ওরা ওদের মেইন প্লেয়ারকে লেফট উইং থেকে পেয়ে গেল। ধরেন নাম্বার 10 পজিশনে এই ওয়ার্ল্ড কাপে ওলিসেককে যদি আমি সরাই রাখি তাহলে দুইটা মানুষের খেলা আমার কাছে মনে হচ্ছে দে আর মানে একটা হচ্ছে পুলিসিচ আর একটা হচ্ছে ডেফিনেটলি মার্টিন ওডেগার্ড। এই দুইটা মানুষ নাম্বার 10 পজিশনে যথেষ্ট অ্যাটাকিং এবং খুবই ক্রিয়েটিভলি ট্রাই করেছে। আরেকটা ম্যাচ গিয়েছে যে ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল, ডিআর কঙ্গো, মেবি অপোনেন্ট হিসেবে অত বড় কোনো নাম না, কিন্তু ডিআর কঙ্গোকে তো বড় দলের মনে থাকার কথা। তো তারা ইংল্যান্ডের বিপক্ষে লিডে ছিল, ফার্স্ট হাফে লিডে 70 মিনিট, আহমেদ বিন পারভেজ 75 মিনিট 75 মিনিটে গিয়ে lead হ্যারি কেনের একটা গোল, এবং তারপরে হ্যারি কেন যে সেকেন্ড গোলটা করেছে, মেবি এটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির সেরা 5 গোলের একটা আমার ব্যক্তিগত ধারণার এই ওয়ার্ল্ড কাপের তো 1 নাম্বার। এটা আসলে আমি একটু ফ্যাসিনেশন আছে ইংলিশ টিমের প্রতি, কারণ আপনার আছে? আমার বাড়ি সিলেট তো, হ্যাঁ হ্যাঁ তো মানে ইংল্যান্ড টিম ভালো করুক এটা আমিও চাই। যদি আমি ব্রাজিলের খেলা ভালো লাগে বা ল্যাটিন ভক্ত, তবে ইউরোপের আমার চাই যে ইংল্যান্ড ভালো করুক। মানে এই খেলা দেখার পরে আমি মানে আমার মনে হয় টিভি বন্ধ করে দিতে চাইছিলাম আমি। এমন টাইমে হঠাৎ করে হ্যারিকেনের এই যে গোলটা মানে রিয়েলি মানে আই অ্যাপ্রিসিয়েট হিম, যে সে যে দুইটা গোল দিচ্ছে, স্পেশালি দ্য সেকেন্ড গোল, এটা মানে বেস্ট গোল, ওয়ান অফ দ্য মানে বলবো আর কি দেশ সেরা 10টা গোল। তো এই যে 75 মিনিট পর্যন্ত যে ওয়েট করতে হয়েছে, মানে এবার দেখেন বিগ টিমগুলি, অন্তত হাই র্যাঙ্কিং টিমগুলির অবস্থাটা, এই যে ব্রাজিলের অবস্থা বলেন বা অন্যান্য, জার্মান তো আউটই হয়ে গেল, জার্মানি এমন এমন প্যারা দিছে, প্যারাগুয়ে তো আউটই। এখন বাকি প্যারাগুয়ে নেক্সট প্যারা কাকে দিবে? বাকি আমি ফ্রান্স ছাড়া, এখন ফ্রান্স ছাড়া ফ্রান্সই একমাত্র টিম মানে যার সামনে কেউ দাঁড়াইতে পারে না দাঁড়াইতে আসলে। পারতেছে না, যে কোনো মানে এমবাপ্পেকে রাখতে গেলে ওই সাইড থেকে মানে কি কারটা কি বলবো, সবই তো আপনি সেরা। এমবাপ্পেকে থামান, ওসমান দেম্বেলে 3 গোল করবে, তিন আপনি গোল করবে। ওসমান দেম্বেলে থামান, অলিসে 3 গোল অলিসে করবে, করবে, হ্যাঁ। আচ্ছা অলিসেরে থামান, ওই দেজিরি দুয়ে বা সেজন্য আমি- ব্রাডলি বারকোলা আসবে, সে 3 গোল করবে, এরকমই আসলে টিম একমাত্র ফ্রান্সটি বেস্ট মনে হচ্ছে আমার কাছে, তারপরে হয়তো ইউএসএ। কিন্তু আমি কালকে বলবো যে মানে ইংল্যান্ড তাদের যে পারফরমেন্স করেছে রিয়েলি অ্যাপ্রিসিয়েট, যে 75 মিনিট পর্যন্ত তারা যে মানে কি বলবো স্নায়ু চাপ যেটাকে বলা হয়, যে এখানে নকআউট সিস্টেমে হয় কি, একটা যে টিম ভালো টিম, হাই র্যাঙ্কিং টিমদের একটা বিরাট প্রেশার থাকে, স্নায়ু চাপ, মানে আমার জিততেই হবে। আর যারা একটু আন্ডারডগ টিম থাকে, ওদের হারলেও কিছু না, আমরা তো ভাই মানে কঙ্গো এখন হারলেই কি আর জিতলেই জিতলেই কি, কি। তো খেলে যায়। ওর হাইনোট পেয়েছে। হ্যাঁ, ওর টেনশনটা কম আমি বলতেছি। তো হাই র্যাঙ্কিং টিমগুলি টেনশনের মধ্যে থাকে, আমার জিততেই হবে, এটা আমি ড্র করলে আউট হয়ে যেতে পারি। Right. আমার কাছে Try back. ইন্টারেস্টিং লাগলো গতকাল আসলে যেটা আমরা আসলে শো শুরু করার আগেও আলোচনা করছিলাম নিজেদের মধ্যে, যে খুবই ট্যাকটিক্যালি অ্যাস্টিউট অনেকগুলা হেড কোচ
কয়েকটা পার্টিকুলার টিমের। সো কালকে ইংল্যান্ডকে উদ্ধার করার কাজে হ্যারি কেইন ডেফিনেটলি মুখ্য ভূমিকায়, কারণ 2টা গোল তার একটা মাথা একটা পা থেকে আসলো। বাট আমার মনে হয় যে চেঞ্জগুলোর কারণে এই গোলগুলো ক্রিয়েট হয়েছে বা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেখানে থমাস টুকেলের একটা বিশাল অবদান আছে। এবং তিনি কিন্তু প্রচন্ড রকম চাপেই, রাইট বড় বড় কিছু প্লেয়ারদের না এনে তিনি শুরু থেকে খুব চাপে পারফরমেন্স দিতে হবে তার টিমকে। সো 75 মিনিটস পর্যন্ত যেটা হলো, আমার মনে হচ্ছিল যে তিনি আসলে পেসের উপর রিলাই করছিলেন, যে আমরা পেস দিয়ে এই কঙ্গোকে একটু আউট পেস করবো। তবে মাদুয়েকে, স্পেন্স, তাদের সমান পেস ভাই কঙ্গোর প্লেয়ারদের। হ্যাঁ। অ্যারন ওয়ান বিসাকা, রাইট ওদিকে উইসা খেলছেন, উইসা তো যিনি গোল দিয়েছেন, হ্যাঁ, সিপেঙ্গা, অনেক পেস। অনেক পেস। এদের গতি এমন বেশি ছিল যে ইংল্যান্ড বল পায়ে পাওয়ার সাথে সাথে, বেলিংহাম হোক যেই বল পায়ে পাক, সাথে সাথে এত জলদি তারা ক্লোজ ডাউন করে ফেলে, তারা কিন্তু সঠিক জায়গায় ক্রস দেওয়ার জন্য স্পেস পাচ্ছে না, একটা জায়গা বের করতে পারছে না। কঙ্গো ইজ টু ফাস্ট। আফকনের চ্যাম্পিয়ন টিম, সরি কঙ্গোর কথা, সরি আমি কঙ্গোর কথা বলবো, তারা সেনেগালের দুইবার কথা চ্যাম্পিয়ন, বলছিলাম, হ্যাঁ। আপনি রাইট। আফকনে তারা দুইবার জিতেছে, চ্যাম্পিয়ন 68, 74, এবং ওই টাইমেই তারা লাস্ট ওয়ার্ল্ড কাপেও খেলেছিল। সো দে ওয়ার সুপার টিম। এবং এই কঙ্গো দলটা অন্তত 5 জন প্লেয়ার আছেন যারা ইংল্যান্ডের আন্ডার 17 লেভেল পর্যন্ত খেলেছেন, বাট ন্যাশনাল টিমে ঢুকতে পারেনি। ওয়ান বিসাকা ইজ ওয়ান অফ দেম, টুয়ানজেবি ইজ ওয়ান অফ দেম। সো তাদের মধ্যে কিন্তু একটা ক্রোধ আছে যে আমরা ইংল্যান্ডেই খেলি, ইংল্যান্ডের হয়ে খেলার কথা ছিল, সুযোগ পাই নাই, সো কিছু একটা করতে হবে। এনার্জি লেভেলস খুব ভালো ছিল, বাট কিছু মাস্টার স্ট্রোক, যেটা বললাম টুকেলের, গর্ডনকে রাশফোর্ডের জায়গায় নিয়ে আসা, গর্ডন আমার পরে আসলে বেসিক্যালি খেলার পুরো মোমেন্টাম খেলার মোড় ঘুরে গেছে। এবং রাইসকে হঠাৎ করে রাইট ব্যাকে নিয়ে আসা, রাইট যে রাইট ব্যাকে যাও, তুমি ডান পায়ে ক্রস গুলা মারতে থাকো, দেখো কি হয়। কি হয়। সো ওই দুইটা চেঞ্জ আমার মনে হয় পুরো খেলার মোমেন্টাম ফ্লো সব চেঞ্জ করে দিল। এবং কঙ্গো মানে যখন একটা গোল খেয়ে গেছে, আমার তখন মনে হলো যে না, প্রবাবলি ম্যাচটা হেরে ক্লোজ যেতে হয়ে পারে। যাচ্ছে। এর 90 মিনিটসের মধ্যে শেষ হবে, সেটা আমারও মনে হয়েছিল যে সময়ের ব্যাপার মাত্র, গোলটা হয়েই যাবে এরপরে। কঙ্গো যেই যে অর্গানাইজ খেলা খেলছে, আমি কিন্তু যখন একটা গোল হয়েছে তখন আমার মনে হচ্ছিল, মানে আমার Extra time মনে যাবে। মানে আমার যে এটা টাইব্রেকারে গড়া হয়, মানে দে আর প্লেইং সো গুড এগেইনস্ট মানে ইংল্যান্ড, চিন্তাই করতে পারি। খুবই চমৎকার খেলেছে। এবং আরেকটা যে আমি হ্যারি কেইনের গোলটার কথা চিন্তা করতে গিয়ে, আমার যখন আমি হ্যারি কেইনের সেকেন্ড গোলটা দেখেছি, তখন মডার্ন ক্রিকেট এখন একটা শট খেলে অনেকেই, নো লুক শট। আমার একদম মাথার মধ্যে নো লুক শটই মনে হয়েছে যে এইটা হচ্ছে পারফেক্ট নো লুক শট। ক্রিকেটার গুলা পারফেক্ট না, এটা হচ্ছে সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল যে কোনটা নো লুক শট, এটাই মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, মানে তার মাসেল মেমোরিতে বেঁধে গেছে আসলে, তিনি এই পজিশনে থাকলে শটটা কোথায় মারবেন, কিভাবে মারবেন, এবং পা কোথায় কিভাবে যাবে। চলবে, কোথায় যাবে, পিন পয়েন্ট, সব Pin পিন point। পয়েন্ট। এবং হ্যারি কেইন তিনি বোধহয় 72টা গোল দিয়ে ফেলেছেন এই বছরে, যদি এবং চিন্তা করি। পেলেকে ছাড়িয়ে ওয়ার্ল্ড হ্যাঁ। কাপে তার 13 নাম্বার গোল হয়ে গেছে। ইংল্যান্ডের হয়ে ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ। highest। তিনি গ্যারি লিনেকারকে পেছনে এবার ফেলেছেন। অনেক রেকর্ড হইলো না, হ্যাঁ, একদম আর্জেন্টিনার, মানে ইমাজিন হ্যারি কেইনই 13টা গোলে পৌঁছায় গেলেন। এখন প্রবলেম হচ্ছে যে মেসি এমবাপেরা তারা স্ট্রেচ করে অনেক দূর নিয়ে চলে গেছে। অনেক আসলে ক্লোজার standard রেকর্ড এত হাই করে ফেলেছে। 16টা ক্লোজার, হ্যারি কেইন কিন্তু তার কাছাকাছি, বাট তিনি হঠাৎ দেখছেন যে এমবাপে আর মেসি মিলে 19-18 টার্গেটটাকে অনেক হিসেবে দূর বসে আছে। নিয়ে চলে গেছে না। রাইট। বাট এমবাপে ভাই, আমি জানি না এই ওয়ার্ল্ড কাপেই মনে হয় সবকিছু ছাড়াই যাবে এই ব্যাপারে। মানে মাঠে নামলে তো 2 গোল জোড়ায় জোড়ায় তো করে। আজকে রাতে বেশ কয়েকটা খেলা আছে, সেই খেলাগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে টুমোরো কেন লেখা, 1টা বাজে যেহেতু খেলা, এই কারণে টুমোরো লেখা। স্পেন এবং অস্ট্রিয়া, কায়সার ভাই কাকে এগিয়ে রাখবেন? স্পেনকে এগিয়ে রাখবেন খুব স্বাভাবিক, বাট অস্ট্রিয়া তার যে কোচ রালফ রাংনিক, বেসিক্যালি অনেকেই বলে যে উনি হচ্ছে প্রেসার মাস্টার, উনি সেই মেটাল ফুটবলকে নিয়ে আসছে মাঠে, মানে যেটা ইয়র্গেন ক্লপ চিন্তা করতো, উনি সেটা মাঠে বাস্তবায়ন করে দেখিয়েছে। বাট আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রিয়ার যে খেলা দেখেছি, কোথায় প্রেস করেছেন, মানে গোটা ম্যাচে 7 মিনিট প্রেস করেছিলেন, তারপর দাঁড়াই ছিলেন লো ব্লক। স্পেনের সাথে অস্ট্রিয়ার খেলাটা কেমন হবে? আমার ধারণা বোরিং, আমি আগেই বলে নিলাম, আপনি কি বলেন? না, আমি এটা আমার ক্ষুদ্র ধারণা থেকে, মানে এটা স্পেনকে, মানে তারা প্রথমে চেষ্টা করবে যে গোল দিতে পারি না পারি, গোল খাবো না, এই স্ট্র্যাটেজি দিয়ে খেলবে এবং কাউন্টারে তারা একটা ট্রাই করবে। কিন্তু তো স্পেনের যেটা হয় কি ভাই, আমি একটু বলেই নিই হ্যাঁ। মাঝখানে, যে স্পেনে যেটা হয় যে যদি তারা সময় মতো গোল করতে না পারে, তখন তার মানে 2টা উইং এ 2টা ফ্ল্যাঙ্কে শুধু এইভাবে সার্কুলেট করতে থাকে, বল এইভাবে সার্কুলেট করতে, যেহেতু তার একটা পারফেক্ট নাম্বার 9 হ্যারি কেইন নাই, কিংবা একটা এর্লিং হল্যান্ড নাই, কিংবা তার একটা লিওনেল মেসি প্লেয়ার আছে এই টিমে। আমি ম্যাক্সিমাম টিমে এখন কিন্তু এইভাবেই খেলতেছে, কারণ উইং ছাড়া
উইং অ্যাটাক ছাড়া কোনো মানে ইয়েকে ডিফেন্সকে বিট করা যাচ্ছে কোন না। ম্যাচে জানি তারা ড্র মানে করলো প্রত্যেকটা- স্পেন, প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে হ্যাঁ, draw। কেপ ভার্দের কেপো সাথে। ভার্দের সাথে যে ম্যাচটা ড্র করেছে তার মানে মনে হয় যে উইং থেকে এই জায়গায় তারা কত পার্সেন্ট মানে 67% বল খেলে এইভাবে রোটেট হ্যাঁ, এইভাবে মানে শুধু- ওরা উইং টু উইং পরিবর্তন করে কোনো ক্রসে যায় নাই, না মানে কোনো because ক্রসে ওদের যায় নাই। ক্রস ধরার মতো কোনো ফরওয়ার্ড প্রপার নাই, নাই। ওয়ারজাবালও না, ফেরান টোরেজও না। বাট আমার মনে হয় স্পেনের ইমপ্রুভমেন্টটা আমরা কিন্তু ম্যাচ বাই ম্যাচ দেখলাম। ওরা অনেকটা আমার কাছে মনে হয় যে ব্রাজিল ট্র্যাজেক্টরিতে ইমপ্রুভ করে করে আমার আসছে। কাছে ওইটা Every মনে হয় game না। একটু একটু করে আমার কাছে আগাচ্ছে। স্পেনের যেটা মনে হয়েছে যে ও ইমপ্রুভ টিম হিসেবে এসছে, মানে ওয়ার্ল্ড কাপের আগে অপটা সুপার কম্পিউটার ওকে এক নম্বর Champion, পজিশনে হ্যাঁ, রেখেছিল বলে চ্যাম্পিয়ন দিয়েছে। টিম হিসেবে 15.8% ওর ছিল। এখন তো ফ্রান্স বহুত উপরে চলে গেছে, দাঁড়ে গেছে নাই কারো। তো সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে সে তার মেইন যে স্ট্রেংথ, যেটা ইউরো জিতেছে 2024 তার দুই উইং, একটা হচ্ছে নিকো উইলিয়ামস, একটা হচ্ছে লামিন ইয়ামাল। তো প্রথম ম্যাচে এই দুইজনকে পায় নাই। যখন লামিন নেমেছে লাস্ট 13-14 মিনিট খেলেছিল, সেই সময় 2-3টা 1 ভার্সেস 1-এ সে Situation তৈরি হয়েছে। নড়েছিল, কিন্তু ওই সময় যেটা করেছে যে ফুল যায় নাই, কারণ ইনজুর্ড হইতে চায় নাই আর, বা এটাকে রিকভারি যখন সে নিকোকে এবং কি বলে এটাকে আপনার লামিনকে লামিনকে start নিয়ে করালো। স্টার্ট করিয়েছে, তখন আসলে খেলাটা সাকসেস বদলে পাওয়া শুরু। গিয়েছে। So, আপনি একেবারে অন পয়েন্টই বলছেন যে আসলে গেম চেঞ্জার্স হবেন এই দুজনই, মূলত লামিন ইয়ামাল। আমার মনে হয় যে নিকোরও একটু ফর্মের শর্টেজ আছে, Shortage but আছে, হ্যাঁ। তার যে পেস সেটাকে ডেফিনেটলি স্পেন ইউজ করতে চাবে। বাট এই ধরনের টিমকে ভাঙতে হলে, অস্ট্রিয়ার মতো টিমকে ভাঙতে হলে আপনার লামিন ইয়ামালের ম্যাজিকই হোপফুলি যথেষ্ট হবে ওদের জন্য। হোপফুলি আমার কাছে মনে হয় যে তাহলে এটার স্কোর লাইন এভিপি কত হইতে পারে? আমি 2-1 দেখি 2-1 স্পেনের পক্ষে। হ্যাঁ, আপনি মোটামুটি ভাবে বেশ মানে গোলের সংখ্যা বসানোর ক্ষেত্রে হ্যাঁ, এই জায়গায় বেশ আমি কিপটামি করলেন। ক্লোজ রেখেছি, কারণ অস্ট্রিয়া তারা কিন্তু স্পেনকে খুব বেশি সময় দেবে না বলে আমার এটাও মনে হয়। সো অস্ট্রিয়া একটা ব্রেভ মুভ নিতে পারে, কারণ নকআউটে ব্রেভ মুভ না নিয়ে তো উপায় নেই, কঙ্গো আপনি ইংল্যান্ডের ডিপে নিয়ে সাথে গিয়ে লাভ নাই তো। কঙ্গো ইংল্যান্ডের সাথে 4-3-3 নামায়, মানে তারা ইংল্যান্ডকে অ্যাটাক করে। হ্যাঁ, দিস ইজ ভেরি শকিং। কি তো আমার করবে? মনে হয় যে করতে হবে অস্ট্রিয়াকে, বোধহয় এরকম একটা কিছু করতে হবে। যদি এই ওয়ার্ল্ড কাপের যারা কোচরা খেলাচ্ছেন তারা জাপানকে থেকে শিক্ষা নিতে পারে যে ভাই এখানে লো ব্লক block করে এ বসে থাকলে এক গোলের বাঁচা যাবে লিড না। নিয়ে লো ব্লক করে খেলা জেতা সম্ভব না। আর দিন শেষে তো নকআউটই, ওটা পেনাল্টি পর্যন্ত টাইনা নিয়ে যাওয়া বা টাই ব্রেকার পর্যন্ত টাইনা নিয়ে যাওয়ার কাজটা আমি কেন করব যদি আমি মাঠে এই জিনিসটাকে শেষ করতে পারি। পর্তুগাল ক্রোয়েশিয়া, পর্তুগাল গোল্ডেন জেনারেশন 2.0 আমরা বলতেছি, ক্রোয়েশিয়া বেলজিয়ামের মতো আরো একটা মানে শক্তির শেষ পর্যায়ে চলে এসছে। বাট ক্রোয়েশিয়া আবার কি আমরা জানি কামব্যাকও করলো, মানে ক্রোয়েশিয়া পর্তুগালের ম্যাচে কায়সার হামিদ ভাই আপনি কাকে আগে পর্তুগাল, রাখবেন? আমি আসলে আমার কদিন আগে আমার একটা সেটব্যাক হয়েছে আমার ফ্যামিলির হ্যাঁ, I know. মধ্যে। কাইনা হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেছে। তো পর্তুগালের কথা আসলেই আমার খুব আবেগ ঘন, আমার মানে বলতে গেলে আমার চোখে পানি আসে। মানে সে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খুব Big মারাত্মক fan. বিগ ফ্যান। মানে যখনই খেলা থাকতো মানে পর্তুগালে, মানে আমাকে সবসময় ডাকতো যে আব্বু একসাথে খেলা দেখবো। এবং পর্তুগাল যদি কোনো খেলা যদি আউট হয়ে যেত বা নেক্সট খেলা সবসময় আমাকে ফোন করতো যে এই খেলা কে জিততে পারে, তুমি ইয়ে করো। তার বন্ধু বান্ধবরা মানে আমার কথার উপরে সে ওই টিমকে সাপোর্ট করতো। তো কারিনার কথা খুব বেশি মনে পড়ছে। তো এখন ডেফিনেটলি আমি চাবো যে পর্তুগাল জিতুক আর কি। আমি একটু আপনি যদি মানে একটু হ্যাঁ, কি বলে একজন প্লেয়ার হিসেবে এটাকে আপনার ইমোশনের জায়গা পর্তুগাল ডেফিনেটলি। বাংলাদেশের অনেকের কারিনার মানে আমি কিন্তু কারিনার অনেক কন্টেন্ট দেখেছি, বাংলাদেশের কন্টেন্টের একটা ধারার বদল আসলে ওর হাত দিয়ে হয়েছে। আমরা ডেফিনেটলি ওর জন্য মানে আমাদের সবসময় দোয়া থাকবে। আপনার জন্য আমাদের সেই সমবেদনা সবসময় ছিল, যেহেতু আজকে কথা বলারই সুযোগ হলো সামনাসামনি। পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচে ডেফিনেটলি পর্তুগাল এগিয়ে থাকবে। আপনি চান? আমি চাই পর্তুগাল, তবে ম্যাচ উইল বি ভেরি টাফ। এটা বলা খুবই মুশকিল। 50-50 চান্স আমার ক্ষুদ্র ধারণা থেকে 50-50 চান্স যে কোনো ধরনের ট্রাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা আছে। আহমেদ বিন পারভেজ টাইব্রেকারে গেলে খারাপ হয় না, বিকজ যেই দুই কিপার আছেন, ডিয়েগো কোস্তা তিনি তো ওপেন প্লেতেও বা রেগুলেশন টাইমের মধ্যে একটা পেনাল্টি তিনি সেভ করেছেন। রাইট, লিভাকোভিচের পেনাল্টি সেভিং অ্যাবিলিটি কি আমরা জানি, গত ওয়ার্ল্ড কাপে বেসিক্যালি তার হাত দিয়েই ক্রোয়েশিয়া থার্ড হয়ে গেছে। Right, তারা exactly. অনেকগুলো ম্যাচ টাইট করে নিয়ে, ব্রাজিল তো মনেই রাখবে ডেফিনেটলি সেই পেনাল্টি শুট আউট তাদের সঙ্গে। লিভাকোভিচ ওয়াজ দ্য হিরো। সো ক্রোয়েশিয়া, হ্যাঁ তারা একটা বুড়ো দল কম্পারেটিভলি, এবং তাদের মূল তারকাদের অনেকেই আসলে বয়স্ক হয়ে গেছেন, পেরিসিচ, মডরিক, আমরা তাদের কথাই পার্টিকুলারলি বলি। বাট কিছু প্লেয়ার আছেন ইয়াং যারা খুব কন্ট্রিবিউট করতে পারেন। ভার্ডিওলকে আমার মনে হয় যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবেন ডিফেন্সে।
হি উইল ডু ওয়েল। 22-এ তো সে মেসির কাছ থেকে ওই শিক্ষাটা নিয়েছেন, ভুল করা যাবে না। থেকে আর ভুল করা যাবে আরো না। বেশি ম্যাচিউরড হয়েছেন, আমার মনে হয় তার একটা কন্ট্রিবিউশন ডেফিনেটলি থাকবে। আর পর্তুগালের যে সমস্যা সেটা হচ্ছে তারা যথেষ্ট পরিমাণ ওর attack কোনোই করে না। সমস্যা নাই, খুবই ভালো দল, একটাই সমস্যা আমি যেটা বুঝি সেটা হচ্ছে মানে তারা টিম খেলতে টিম পারছে খেলতে পারে না। মানে যেটা হচ্ছে আমরা 2026-এ সেটা বলছি যে লিওনেল মেসির জন্য দলটা খেলে, আর্জেন্টিনা দলটা মেসিকে নিয়ে ফাইনালে যাইতে চায়, আর পর্তুগাল দলটা হচ্ছে কোনো একটা জায়গায় ক্রিস্টিয়ানোকে ডিজোন করে। বাট আমি পার্সোনালি এটা বিলিভ করি যে পর্তুগাল যদি ভালো জায়গায় যেতে হয় তাকে ক্রিস্টিয়ানোকে ওন করেই যাইতে হবে, তাছাড়া এই দলটা খুব বেশি দূর যাইতে পারবে না। কারণ রবার্তো মার্টিনেজ এমন কোচ, সে তো ক্রিস্টিয়ানোকে বাদও দিতে পারবে না টিম থেকে। এটা যদি কার্লো আনচেলত্তি হইতো তাহলে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণার সময় নিতই না, বা বলতো যে না তোমাকে CR7 কে নিতই না, যে ভাই না এটা তোমার জন্য এই ওয়ার্ল্ড কাপ না, এটা ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, যেটা নেইমারকে নানান চাপে সে নিছে কিন্তু খেলায় তো আর না। হ্যাঁ ওইটাই, এটা সে তার জায়গায় ঠিক আছে, মানে বাট মার্টিনেজের ক্ষেত্রে সেটা হবে না। মার্টিনেজ বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকেও কিভাবে মানে নষ্ট করে ফেলেছিল সেটাও আমরা দেখেছি। সো এই ম্যাচে এক্সট্রা টাইম যাবে, আমি চাই না সেটা যাক, আমি চাই এত লম্বা এমনি রাত জেগে জেগে এত লম্বা খেলা দেখার টাইম জিতুক, নেই। এটা চাই। বাট আমার কাছে মনে হয় যে আজকে ওরা টিম হিসেবে খেলে ফেলতে পারে পর্তুগাল। হ্যাঁ, এবং জোয়াও ফিলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো আপফ্রন্ট কাজে দিচ্ছিল, বাট রাফায়েল লিয়াও ফ্রম দ্য বেঞ্চ খুব ভালো ইম্প্যাক্ট রাখছে। সো রাফায়েল লিয়াও যদি স্টার্টও করে আজকে, আই ওন্ট বি সারপ্রাইজ। রাফায়েল লিওর স্টার্ট করা উচিত আসলে, অ্যাজ এ লেফট উইঙ্গার একটা থ্রেড দরকার ওদের, ডিফারেন্ট কাইন্ড অফ থ্রেড দরকার। শুধু CR7 ব্রুনোদের উপর ডিপেন্ড করে হচ্ছে না খুব একটা। গঞ্জালো রামোসও কিন্তু ভালো অপশন, আমি জানি না 2022 আমরা দেখেছি নামতে পারে, বাট ওই যে প্রবলেম, ওই যে রোনালদো তো খেলবেই, সে 90 ব্যাট বল মিনিট আমাকে সবই খেলতে খেলবে। নিতে হবে। সো আমি চাই 90 মিনিটসের মধ্যে ম্যাচের নিষ্পত্তি হোক এবং পর্তুগাল 2-0 গোলে জিততে পারে, এটা আমার প্রেডিকশন। পর্তুগাল 2-0 গোলে জিততে পারে নরমাল টাইম। আপনি তো আমার খুব মনে হচ্ছে যে জিতলেও 2-0 না, 2-1 বা 1-0 এরকম কিছু হবে। ওকে, অথবা টাই ব্রেকারে যাবে, দুটোর মধ্যে একটা। কিন্তু কেউ যদি উইনও করে, বাট ভেরি কিন কন্টেস্ট, অর্থাৎ 1-0 বা 2-1 এরকম সম্ভাবনা। স্পেন অস্ট্রিয়া ম্যাচ, যেটা পারভেজ আহমেদ বিন পারভেজ বলেছেন যে এই ম্যাচটার স্কোর লাইন 2-1, স্পেন 2 এবং অস্ট্রিয়া 1। কায়সার হামিদ ভাই বলেছেন কত? আমার এরকমই ধারণা 2-1 হবে, 2-1 বা 1-0। আচ্ছা, আমি একটা প্রেডিকশন দেই অস্ট্রিয়ার এগেইনস্ট স্পেন। স্পেন যদি তার মানে ফুল স্কোয়াডটা পায় 3-0 জিতবে মিনিমাম। ওকে, আবার এত 3-0 জিতবে ম্যাচটা অস্ট্রিয়ার এগেইনস্টে, এটা আমার ধারণা। পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচ, এইখানেও পর্তুগাল আমার হিসাব অনুযায়ী একদমই মানে টপ ফেভারিট, এবং পর্তুগাল এই ম্যাচটা 2-1, আপনি 2-1 বলেছেন, 2-0 বলেছেন, একদম আপনার সাথে আমি যাইতে চাই, ম্যাচটা 2-0 আসলে জিতবে পর্তুগাল, এটা আমাদের প্রেডিকশন। আর ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে, এখন একটু মোবাইলটা ক্লোজ করে দিই, দেখা দেখি শেষ। তো যেটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হইতে পারে যে এই ওয়ার্ল্ড কাপে ফাইনালের আগে আমরা 2টা ফাইনাল দেখতে পারি। ফাইনালটা ইন্টারেস্টিং হবেই না, যদি সবকিছু ইভেন্টলি আগায়, তাহলে আমরা সেমিফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল দেখবো এবং স্পেন ফ্রান্স দেখতে পারি। আমি চাই না কোনো ধরনের আলঝাল কিছু লাগুক, এই চারটা যেন ভাবে যায় আগায়, তারপরে ফাইনাল কে খেললো এটা নিয়ে আমাদের চিন্তা নাই। আমার আরো বড় ড্রিম, সেই ড্রিমটা হচ্ছে এদিকে আর্জেন্টিনা ব্রাজিল থাকবে, ওইদিকে পর্তুগাল আর ফ্রান্স থাকবে, ফাইনালে পর্তুগাল আর্জেন্টিনা যাবে। পর্তুগাল তো শেষবারের মতো একটা রোনালদো ভার্সেস মেসি একেবারে লাস্ট, এইটা তো পর্তুগাল নিজের কপালে নিজের পায়ে নিজে কুড়াল মাইরা আমাদের এই মানে স্বপ্নটাকে নষ্ট করতে, গ্রুপ চ্যাম্পিয়ন হইলেই তো এই পাথে আগে দেখা হইতো, বাট এখন দেখা হবে ফাইনাল যদি হয় আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। সো আর নালে কোয়ার্টার বা সেমিতে দেখা হয়ে যাওয়ার কথা ছিল, কোয়ার্টার দেখা হইতো মেবি কোয়ার্টারে, তো সেটা তো হয় নাই, পর্তুগাল করতে দেয় নাই, রোনালদো আমাদেরকে মানে আশাহত করছে। বাট এখন যদি আরেকটু আশাটাকে বড় করে এটাকে টাইনা ফাইনাল, এটা একটা কনস্পিরেসি থিওরি, সে কোয়ার্টারে মিট করতে চায় না, সে মেসিকে একবারে ফাইনালে দেখা হবে, একদম মানে ওই প্ল্যান করেই তারা ওদিকে চলে গেছে আর কি, ড্র করে। এবার খুবই এক্সাইটিং, মানে বলাটা খুব মুশকিল হইতেছে। তবে মানে যেটা প্রেডিকশন তুমি করছো, যেটা যে এদিকে সেমিফাইনালের কথা বলছি, ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স স্পেন আর স্পেন, এটা আমি একমত। এটা হলে দারুণ হবে, এটা হলে দারুণ হবে। পর্তুগাল গেলে অসুবিধা নেই, বাট স্পেন এমন একটা টিম, এই টিমটাকে বাদ দিয়ে চিন্তা করাটা আমার কাছে একটু কষ্টকর লাগে আর কি, আমি সেই কষ্টটা নিতে চাই না। কায়সার হামিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আহমেদ বিন পারভেজ আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপ, শহীদ সম্পদের এই বিশ্বকাপটা আমরা শেষ করি আজকে। নেক্সট এপিসোডে আবারও ডেফিনেটলি আরো কিছু
কথাবার্তা নিয়ে আমরা হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ড কাপের আপনার ঘুমের যেই আমাদের যে সাইকেল সেটা যেভাবে নষ্ট হয়েছে সেটাকে আবার কবে কিভাবে ব্যাক করাবেন সেই চিন্তা করতে থাকেন, বাট ওয়ার্ল্ড কাপের মজাটা নেওয়া থেকে নিজেকে বিরত রাখেন না। শেষ করছি, আল্লাহ হাফেজ।